এই যে শুনছেন, আপনার সাথে আমার কিছু কথা ছিল। বিয়ের সাজে বউ সেজে ঘোমটার আড়ালে বসে থাকা মানুষটিকে বললাম। ঘোমটা না সরিয়ে আমাকে বলল, জি বলেন। শোনেন, আমার এই বিয়েতে একদম মত ছিল না। শুধুমাত্র আব্বুর কথার জন্য এই বিয়ে করতে রাজি হয়েছি আমি। আমার কথা থামিয়ে দিয়ে বলল, ও অন্য কাউকে ভালোবাসেন, তার সাথে আমাকে মিলিয়ে দিতে হবে নাকি তার জন্য আপনাকে ছেড়ে চলে যেতে হবে? আপনি যা বলবেন তাই হবে। মেয়েটির কথা শুনে অবাক হয়ে গেলাম। বাহ, এত সহজে কি মেয়েটি বুঝে গেল? ভালোই হলো, আমাকে তেমন কোনো ঝামেলার মাঝে যেতে হবে না। নিজের ভিতরে খুশিটুকু বুঝতে না দিয়ে বললাম, ঠিক তা নয়। প্রথম দেখায় একটা মেয়েকে আমার খুব ভালো লেগে যায়। কয়েকবার দূর থেকে দেখেছি, তবে কিছু বলার সাহস পাইনি। হয়তো মেয়েটি বুঝতে পেরেছে। তবে তবে কি আমাকে সাহায্য করতে হবে ওই মেয়েটিকে পাবার জন্য? বাহ, আপনি তো কিছুই বলার আগেই এমন কিছু করে ফেলবে ভাবতে পারিনি। হঠাৎ উঠেই আমার কলার ধরে বলল, কি ভাবছিস এই কথাগুলো বলবো? তোর জন্য সেই ছোট্টবেলা থেকে অপেক্ষায় ছিলাম। আর তুই কিনা অন্য মেয়েকে ভালোবাসবি? তোরে বিয়ে করছি কি ছেড়ে চলে যাওয়ার জন্য? তোরে জ্বালিয়ে মারবো, তবুও তোরে ছেড়ে কোথাও যাব না। আমার ভালোবাসার ভাগ অন্য কাউকে দিবি বল? কথাগুলো মুগ্ধ হয়ে শুনছিলাম। এতক্ষণ কি বললো আমি কিছু শুনতে পারিনি। আমি তো সেই মানুষটিকে খুঁজে পেয়েছি। সেই মায়াবী চোখগুলো, যে চোখগুলোর নেশায় প্রথম দেখায় পড়ে যায়। যা নিচে গিয়ে ঘুমা, আমার সাথে তোর ঘুমাতে হবে না। কথাগুলো বলেই নিচে বালিশ চড়ে ফেলে দিল। তখন যেন বাস্তব জগতে ফিরে আসলাম। ওনার দিকে তাকিয়ে বললাম, আরে আপনি, আমি তো আপনাকে। ওই আমাকে কি এখন শুধু শুধু ভনিতা করতে হবে না। যা নিচে ঘুমা, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। আরে কথাটা তো শুনবেন। কি কথা সকালে শুনবো, এখন ঘুমাবো। আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে শুয়ে পড়ল। আমি ঠাই জায়গায় দাঁড়িয়ে রইলাম। এতদিন শুনেছি মানুষ নিজের পায়ে কুড়াল দেয়, আর আজ আমি তার প্রত্যক্ষ প্রমাণ হয়ে রইলাম। নিজের পায়ে নিজে কুড়াল দিয়ে আঘাত করলাম। আজকে আমার বাসর রাত, তবে এটাকে বাসর রাত না বলে শাস্তির রাত বা অন্য কিছু রাত বললেও হয়তো ভুল হবে না। বাসর ঘরে অনেকটা জোর করে আমাকে পাঠিয়ে দেওয়া হলো। যদি এই বিয়েতে আমার একদম মত ছিল না, অনেকটা ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করতে হয়েছে। একসময় মেয়েদের বলতে শুনতাম, বিয়েতে মত না থাকা সত্ত্বেও বাবা মা বা ফ্যামিলি জোর করে বিয়ে দিয়ে দেয়। এই প্রথম মনে হয় আমি কোনো পুরুষ যে বিয়েতে ইচ্ছে না থাকা সত্ত্বেও বিয়ে করতে হয়েছে। আম্মুকে অনেকবার বলতে গিয়েও বলতে পারিনি যে আমার এই বিয়েতে মত নেই, আমি বিয়ে করব না। কিভাবে বলবো? সেই ছোটবেলা থেকে আব্বু আম্মুর কাছে যা চেয়েছি তাই পেয়েছি, কখনোই আমাকে ফিরিয়ে দেয়নি। সেদিন হঠাৎ আব্বু আমাকে এসে বলল, তোর সাথে আমার কিছু কথা আছে। আব্বুকে হঠাৎ আমার রুমে দেখে কিছুটা অবাক হয়ে গেলাম। এই অসময়ে আমার রুমে কেন আব্বু? আব্বুকে বললাম, আব্বু কি কথা? আমার দিকে তাকিয়ে যা বললো তা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমার বন্ধুর মেয়ের সাথে ছোটবেলায় তোমার বিয়ে ঠিক করেছি। কাল ওনাদের বাড়ি যেতে হবে, রেডি হয়ে থেকো। আব্বুর কথা শুনে অবাক হয়ে গেলাম। কি বলছে এসব? আমার বিয়ে, অথচ আমি ঠিক জানি না। কথাগুলো বলেই আব্বু চলে যায়। কতক্ষণ সময় ভাবনার বাহিরে ছিলাম জানা নেই। হঠাৎ আম্মুর ডাকে আমার ভাবনার জগতে ছেদ পড়ে। কি রে, কি ভাবিস? আমার কথা শুনে আম্মুর দিকে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে বললাম, আম্মু এসব কি শুনি? কি সব? আমার বিয়ে ঠিক, অথচ আমি জানি না। আমাকে একবারও বললেও না। তোর কি কাউকে পছন্দ আছে? আমার মুখের দিকে তাকিয়ে রইল। হয়তো আম্মু কিছুটা বুঝতে পেরেছে। আম্মুকে বললাম, ঠিক তা না, তবে আমার বিয়ে আমাকে একবারও বললে না, একবারও জানতে চাইলে না। দেখ, তোর বাবার কাছে যা চেয়েছিস তাই দিতে চেষ্টা করেছে। তোর বাবার বন্ধুকে দেওয়া কথাটি রাখিস। আর মেয়েও অনেক লক্ষ্মী, রাজকন্যা। আমার কথাগুলো শুনে আর কিছুই বললাম না, চুপ করে মেনে নিলাম। ঠিকই তো, তবু মনকে বোঝাতে পারিনি। একদিন অফিসে যাবার পথে ভীষণ গাড়ি জ্যামে আটকে যায়। কিছু করার নেই, ব্যস্ত শহরে সবাই ব্যস্ত, কিন্তু এমন কিছু সময় কিছু করার থাকে না অপেক্ষা করা ছাড়া। ট্রাফিক পুলিশ আপ্রাণ চেষ্টা করছে জ্যাম কমাতে, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হচ্ছে না কিছুতেই। অজ্ঞতা, আমাকে অপেক্ষা করতে হবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য। আমিও তাই করছি। গাড়িতে বসে থাকতে থাকতে আমার চোখ আটকে গেল একটা মেয়েকে দেখে। আমি বেশ কয়েকবার তাকিয়ে দেখি তাকে। আমার সর্বনাশের শুরু। খুব মায়াবী মোহনীয় চেহারা, দেখলেই চোখ আটকে যাওয়ার মতো। এক পলক দেখে চোখ ফেরাতে পারলাম না। আমি চোখ ঘুরিয়ে নিলাম, কিন্তু চোখ দুটো বারবার ওর দিকে চলে যাচ্ছে। আমি চোখ বন্ধ করে মনকে বোঝাতে থাকি, কিন্তু আমি পারিনি।
আবারও তাকিয়ে দেখছিলাম সেদিন বারবার। মনে মনে অস্থির একটা অনুভূতি সৃষ্টি হচ্ছিল, শুধু তাকিয়ে থাকতে মন চাচ্ছিল। সেদিন মাথায় শুধু সেই মেয়েটি ঘুরছিল, কোনো কাজে মন বসাতে পারলাম না। বেশ কিছুদিন ধরে তার সাথে আর দেখা হয়নি, তাই আমি অনেকটা স্বাভাবিক হয়ে আবার কাজে মন দেই। কিন্তু আবার একদিন বাস স্ট্যান্ড থেকে মোড় ঘুরতে মেয়েটিকে দেখি, সম্ভবত বাসের জন্য অপেক্ষা করছে। আবার আমার মন মাথা সব আকৃষ্ট হয়ে গেল ওর প্রতি। আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না কোনোভাবেই। আমি ভাবলাম এই মোহ ত্যাগ করতে হবে। ও নারী মোহিনী, মায়ার জালে জড়িয়ে লাভ নেই। আমি অন্য রোড দিয়ে চলাচল করতাম দেখা হবার ভয়ে। আধা ঘন্টার রাস্তা 1.5 ঘন্টায় যেতে হতো, তবু তাই যেতাম। কিন্তু লাভ হলো না, মনও এক পলক দেখার জন্য পাগল হয়ে থাকতো। আমার চোখ দুটো সবসময় ওকে খুঁজে ফিরত। জীবনে দেখা শ্রেষ্ঠ অপরিচিতাকে আমি বোধহয় ভালোবেসে ফেলেছিলাম, বুঝতে পারলাম। সেই শ্যামলা গায়ের রং, টানা টানা চোখ আমাকে পাগল করে তুলল। না দেখলে ভীষণ অসহ্য শূন্যতার সৃষ্টি হতো হৃদয়ে। আরও কয়েকদিন দেখা হয়ে গেল। একদিন সাহস করে কাছে গিয়েও যাওয়া হলো না, তবে মেয়েটিকে ফলো করা হতো। হঠাৎ আব্বু সেদিন এসে আমার বিয়ের কথা জানালো। সেদিনই আমার ভালোবাসার ইতি ঘটে গেলেও মনে মনে অনেকবার খুঁজতে গিয়েছি যেন। তাই ভেবেছিলাম বাসরাতে হবু বউকে বলে যদি কিছু করতে পারি। ওনাকে বিয়ে করার সময় নামটি পর্যন্ত ছাড়া আর কখনোই দেখিনি। এখন নামটাও মনে নেই, কখনো দেখতেও ইচ্ছে হয়নি। আমার মন সবই তো নিয়ে নিল অন্য কেউ। তবে ভাগ্যক্রমে ওনাকেই যে বিয়ে করতে হবে জানা ছিল না, আর আমিও ওনাকে না দেখে বিয়ে করে নিলাম। আজকেও প্রথমে না দেখে সবগুলো কথা বলে ফেললাম। নিজের পায়ে কুড়াল মারা যাকে বলে। তাই বাধ্য হয়ে সোফাতেই শুতে হলো। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম জানি না। হঠাৎ সকালে মুখে পানির স্পর্শ পেয়ে জেগে উঠলাম। তাকিয়ে দেখি সেই মেয়েটি যেন দাঁড়িয়ে আছে আমার চোখের সামনে। আমি কি স্বপ্ন দেখছি নাকি বাস্তব? ওগো অপরিচিতা, যদি স্বপ্ন দেখি তাহলে জাগিয়ে দাও। আর যদি কিছু বলার আগেই হুঙ্কার দিয়ে বলল, স্বপ্ন দেখা বার করছি। আমারে রেখে অন্য মেয়ের প্রেমে যান। আবার উনি রাতে স্বপ্নেও দেখেন ওই মেয়েকে। রাতে একবার বলছি এখন থেকে আমি ছাড়া অন্য কোনো মেয়েকে লাইফে আসবে না, আর উনি স্বপ্ন দেখেন। আরে ওনার কথা শুনে তো আমি তাজ্জব হয়ে গেলাম। কি বললাম আর কি বলেন উনি? চারদিকে তাকিয়ে কি যেন খুঁজতে লাগলো। তখন আমি ওনাকে বললাম, ওই যে শোনেন। আমার দিকে ফিরে তাকিয়ে বলল, ওই যে কি? আমার কি ওই যে নাম? নাকি আমার কোনো ভালো নাম নেই? বাবারে, এ আমি কাকে বিয়ে করলাম? প্রথম রাত থেকেই আমার উপর অধিকার নিয়ে কথা বলা শুরু করলো। একটা ভুলের জন্য শাসন করা বলা শুরু করলো। ওই বেটা, চুপ করে আছিস কেন? আমার কথার উত্তর দিস না কেন? ওনার কথা শুনে চিন্তা ভাবনা থেকে দূরে সরে গেল। আমতা আমতা করে বললাম, না মানে না মানে কি? সত্যি করে বল। ওনার কথা শুনে মনে হচ্ছে কোনো ডাইনির সামনে দাঁড়িয়ে আছি। কোনো রকমে ভয় পেয়ে বললাম, না মানে এই বিয়েতে মত ছিল না, তাই আপনার ছবিও দেখা হয়নি। যদিও বড় আপি ছবি দিয়েছিল, রাগে সেই ছবি দেখা হয়নি আর নামটাও জানা হয়নি। আমার কথা শেষ না হতেই হুঙ্কার দিয়ে উঠল। কি বললি? ওনার রাগ দেখে মনে হচ্ছে আমি শেষ। এ কোন মেয়েরে বাবা? হঠাৎ করে আমার মুখের কাছে এসে বলল, বিয়েতে যখন মত ছিল না তখন আগে বলিস নাই কেন? ওনার কাছ থেকে একটু দূরে সরে গিয়ে বললাম, আব্বুর মুখের দিকে চেয়ে উনি আমার সব ইচ্ছে পূরণ করেছেন। ছেলে হয়ে আমি এই ইচ্ছেটা কেন পূরণ করব না? হয়েছে, থাক। এত বড় বড় ডায়লগ দিতে হবে না। বাবার ইচ্ছে পূরণ করতে গিয়ে হবু বউয়ের চেহারা তো দূরের কথা, নামটাও জানা হয়নি। কি সাধু রে! ওনার কথা শুনে একটু রাগ হয়ে গেলাম। ওনার দিকে রেগে তাকিয়ে বললাম, ওই যে আমি কিন্তু অমন ছেলে না। আর আমি আমার কথা শেষ না হতেই থামিয়ে দিয়ে বলল, কেমন ছেলে, হ্যাঁ? আপনার বিয়ে ঠিক হয়েছে জেনেও অন্য মেয়েকে কেন ভালোবাসলেন? আগে বুঝতে পারলেন না? এখন আসছেন উনি আবার আমার ভাগ অন্য কাউকে দিতে। এইসব ভাগটাক আমি দিতে পারবো না। জন্মের পর থেকেই আমার হয়ে ছিলেন, আমার হয়েই থাকবেন। যদি কোনো মেয়ের দিকে তাকাতে দেখি তাহলে চোখ তুলে ফেলবো। আর যদি কোনো মেয়েকে ভালোবাসার কথা শুনি, আবার কি যেন নাম বললেন? ও মনে পড়েছে, অপরিচিতা। তাহলে কেটে কুচি কুচি করে রোদে শুকিয়ে রাখবো। আর আমার একটা ভালো নাম আছে, সেই নামে ডাকবেন। কথাগুলো একদমই বলে শেষ করলো। মনে মনে বলতে লাগলাম, বাবারে বাবা,
এ কেমন মেয়ে, এত কথা জানে? আমার দিকে তাকিয়ে উনি বললেন, ওই বেটা, মনে মনে কি কথা বলিস? যা বাবা, উনি কি আবার মনের কথা বোঝেন নাকি? না মানে আমি কি জানতাম আপনি সেই অপরিচিতা? যদি জানতাম তাহলে তো আরো আগেই। তাহলে কি? আর আপনি করে কাকে ডাকিস? না তেমন কিছুই না, আমি অপরিচিতাকে আগেই বলে ফেলতাম ভালোবাসি, তাহলে এত কষ্ট করতে হতো না। আরো আগেই অপরিচিতাকে নিয়ে আসতাম। ওই যে মিস্টার, ডায়লগ বাদ দেন। ওইসব কথা বলে মন গলানো যাবে না। আমি ভালো করেই জানি আপনি যে অন্য মেয়েকে পছন্দ করেন, ভালোবাসেন। এখন ফ্রেশ হয়ে নিচে আসেন খাবার খেতে। আর যদি ঘরের কথা না বুঝেন, আপনি আপনার মতো থাকবেন, আমি আমার মতো। যদি ভুল করে উল্টাপাল্টা কিছু করতে চান তাহলে মাইরা ফেলবো। যান, তাড়াতাড়ি রেডি হয়ে আসেন। আর হ্যাঁ, আমাকে অপরিচিতা ডেকে লাভ নেই। ওনার কথা শুনে আমার মাথা ঘুরছে। বাবারে বাবা, এত কথা বলতে পারে! আমি কিন্তু আমাকে থামিয়ে দিয়ে বলল, আবার কিসের কথা? যেতে বলছি না? আর কোনো কথা না বলে বাধ্য ছেলের মতো চলে গেলাম ফ্রেশ হতে। ওয়াশরুমের দরজার কাছে যাওয়ার পর ডাক দিয়ে বললাম, ওই যে ম্যাম। আমার নাম কিন্তু ম্যাম না, জান্নাতুল সুলতানা বনি। আর আপনাকে বনি বলেই ডাকতে বলেছি। নামটা বলে রেগে আমার দিকে তাকাতেই বললাম, দেখতে তো আমার অপরিচিতা রাজকন্যার মতোই, যাকে চেয়েছিলাম ভাগ্যক্রমে পেয়ে গেলাম। আমি ওইসব বনি টনি ডাকতে পারবো না, আমি সবসময় অপরিচিতা বলেই ডাকবো। অপরিচিতা রূপেই আমার চোখের সামনে এসে হাজির হয়েছেন, আর মুখখানা এমন পেতনি মতো করে রাখেন কেন, একটু হাসতে পারেন না? আমার কথা শেষ না হতেই তাকিয়ে দেখি রাগে ফুঁসছে। হাতের কাছে থাকা টেবিল থেকে ছোট্ট ফুলদানি নিল। অবস্থা বেগতিক দেখেই দরজা আটকিয়ে দিলাম। বাহির থেকে অনেকগুলো কথা শুনলেও হাসতে হাসতে আমি শেষ। সত্যি ভাগ্যে আমার লেখা ছিল অনেক কথা বলা। প্রথম দিনেই কেমন অধিকার নিয়ে শাসন করা শুরু করলো। তবে একটু চিন্তায় আছি কিভাবে ওনাকে বুঝাই যে আমার অপরিচিতা উনি ছিলেন। আবার কি যে নাম বলবো? ও বনি, অনেক সুন্দর নামেই তো। দূর, ওইসব নামে ডাকতে পারবো না, জান্নাত বলেই ডাকবো। ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম। সবাই আমার জন্য অপেক্ষায় ছিল। আমাদের বাড়িতে সবাই একসাথে খাওয়া দাওয়া করে। আমাদের বাড়িতে আমি, বড় আপু অবশ্য বেড়াতে এসেছেন আমার বিয়ে উপলক্ষে। বাবা, মামা, ছোট চাচ্চু আর কাকিমা। ছোট কাকা ডাক্তার আর কাকিমা স্কুলের টিচার। ওনারা একে অপরকে অনেক ভালোবাসেন। সেই কলেজ জীবন থেকে তাদের সম্পর্ক শুরু। পরে আব্বু সব জেনে ওনাদের বিয়ে দিয়ে একসাথে বেঁধে দিলেন। ওনাদের দেখে মাঝে মাঝে খুব হিংসে হয়। একটু পরপরই ঝগড়া শুরু হয়ে যায়, আবার পরক্ষণেই মিল হয়ে যায়। কেউ কাউকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। খাবার টেবিলে আসতে না আসতেই আপু আমাকে বলল, কিরে, তোর কি ঘুম ভাঙতে চায় না? আমার একমাত্র বড় আপু। আমার একমাত্র আপু না বলে যদি বলি আমার একমাত্র শত্রু, তাহলে ভুল হবে না। জন্মের পর থেকে আমার পিছনে লেগে থাকে, সারাদিন শাসন করতে চাইবে, আর আমি কিছু বলতে গেলেই ঝগড়া বাঁধিয়ে বাড়ি মাথার উপর তুলে রাখবে। বাড়ির একমাত্র মেয়ে বলে সবার আদরের। মাঝে মাঝে মনে হয় আমার থেকেও বেশি আদর করে। আপু আমাকে সবসময় বলে আমাকে নাকি কুড়িয়ে আনা হয়েছে। এই নিয়ে সে কি ঝগড়া হতো। আপুর বিয়ে হওয়ার পর একটু রেহাই পেলাম, না হয় সারাদিন লেগেই থাকতো। বিছানা কেন অপরিষ্কার, বইগুলো কেন এলোমেলো, আর এত দেরিতে কেন ঘুম থেকে উঠি। বিয়ের পর বরের বাড়ি চলে গেলে অনেক মিস করি। এখনও মিস করি আপুর সাথে ঝগড়াগুলো, শাসনগুলো, কোনো কিছু খাওয়া নিয়ে মার খাওয়া। মাঝে মাঝে আপুর কাছে চলে যাই, আবার ঝগড়া করে চলে আসি। আপুর কথা শেষ না হতেই বললাম, আমার বাড়ি যা খুশি করব, তোর কি? যা, বেড়াতে এসেছিস, বেরিয়ে তোর বরের বাড়িতে যা। কথা শেষ না হতেই আম্মু বলল, তোদের আর ছেলে মানুষই গেল না, এখন চুপ করে খা। আম্মুর কথা শেষ না হতেই ছোট কাকিমা বলল, আকাশের খাওয়া বন্ধ, আমার একমাত্র মেয়েকে এই কথা বলল। এখন তো দায়িত্ব রাখার মানুষ এনেছি, দরকার হয় পিটিয়ে মানুষ করবে। জান্নাতের দিকে তাকিয়ে বলল, কি পারবে না মা এই বান্দরটাকে মানুষ করতে? কাকিমার কথা শুনে পেতনি হাসি দিল আমার দিকে তাকিয়ে। মনে মনে বললাম, এমনিতেই কম জানে না, আরো শিখিয়ে দেয়। আপুর মুখে হাসি ফুটে উঠল।
চাচু কি বলতে গিয়েও বলতে পারলো না। আব্বু থামিয়ে দিয়ে বলল, হয়েছে, সবাই চুপ করে খাও, ক্ষুধায় পেট চুচু করছে। ওই আকাশের সাথে জান্নাত মামুনিকে বসতে দে। আপু উঠে গিয়ে অপরিচিতাকে আমার পাশে বসতে দিল। চুপচাপ খাওয়া শুরু করলাম। কিছুক্ষণ পরেই কার পা যেন বারবার আমার পায়ে টাচ করছে। নিচে তাকিয়ে দেখি জান্নাত ইচ্ছে করে এমন করছে। মুখের দিকে তাকিয়ে দেখি মুখখানা পেতনির মতো যেন করে আমার দিকে তাকিয়ে রইল। পা দেখে মনে মনে ভেবেছিলাম, যাক তাহলে সব ঝামেলা শেষ। তাই মুখের দিকে যখন তাকাতে যাব সেটা বুঝেই যেন পেতনির মতো করে রেখেছে। কি মেরে বাবা! খাওয়া শেষ না হতেই জান্নাতের বান্ধবীরা দেখতে আসলো জান্নাতকে। জান্নাতের সাথে সেদিন দেখা সেই মেয়েটিকেও দেখলাম। যাক তাহলে যদি কিছু বলতে পারি। জান্নাতের 5 বান্ধবী আসলো। সবার সাথেই কুশল বিনিময় করলাম, সবার খোঁজ খবর নিলাম। সেখানে ফর্সা করে একটা মেয়ে ছিল। আমাকে দুলাভাই ডেকে হাত মেলাতেই হাত বাড়িয়ে দিল। ভদ্রতার জন্য আমিও হাত বাড়িয়ে দিলাম। যদিও কখনো কোনো মেয়ের সাথে তেমনভাবে কথাও বলা হয়নি কখনো। হাত ধরে জান্নাতের দিকে তাকিয়ে বুঝলাম অনেক বড় কিছু একটা হতে চলেছে। জান্নাত আমার দিকে রাগী চোখে তাকিয়ে ওর বান্ধবীদের বলল, তোরা বস, আমি চা করে নিয়ে আসি। যাওয়ার আগে তার বান্ধবীর দিকে তাকিয়ে বলল, যেভাবে ধরে আছিস যেন চুম্বকের মতো আমার বরের কাছে আসতে চাইছিস। হাতটা এখন ছাড়। জান্নাতের কথা শুনে আমি কিছুটা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেললাম। তখন তার বান্ধবী বলল, কেন, ভাগ নিলে কি কম পড়বে? ভুলেও ওই কথা বলবি না, কখনোই ভাগ দিব না। আমার দিকে তাকিয়ে বলল, ওই উপরে আসতে একটু কাজ আছে, তোরা বস, আমি চা করে নিয়ে আসি। জান্নাতের কথা শুনে রুমে আসতেই সেই ফুলদানি হাতে নিয়ে বলল, ওই তো সমস্যা কি? জান্নাতের দিকে তাকিয়ে দেখি আমার দিকে তাকিয়ে আছে, চোখের পাতা ফেলারও নাম নেই। জান্নাতের কথা শুনে যতটা না অবাক হলাম তার থেকে বেশি ভয় পেলাম তার হাতে ফুলদানি দেখে। আবার কি না কি করে বসে। জান্নাতের দিকে ভয়ে ভয়ে তাকিয়ে বললাম, আমি আবার কি করলাম? কি করিস নাই মানে? সুন্দরী মাইয়া দেখলেই কি হাত ধরতে মন চায়? রাগে চোখ মুখ লাল করে বলল। জান্নাতের কথা শুনে এতক্ষণে রহস্য বুঝতে পারলাম। ওর বান্ধবীর হাত ধরার জন্যই এমন করছে। আমার কথার উত্তর দিস না কেন? আমি কি ইচ্ছে করে হাত ধরলাম? আপনার বান্ধবী তো হাত বাড়িয়ে দিল। আমার কথা শুনে জান্নাত প্রচণ্ড রেগে গেল। ফুলদানি দিয়ে মাথায় বাড়ি দিতে গিয়েও আবার কি মনে করে আঘাত করলো না। ফুলদানি রেখে আমার কলার ধরে মুখ কাছে এনে বলল, ওই বেটা, হাত বাড়িয়ে দিতে বললেই কি তুই ধরতে দিবি? আর তো কারো হাত ধরিস না, ওই সুন্দরী দেখে কি তোর হাত ধরতে হবে? জান্নাতের কথা শুনে কি বলবো বুঝতে পারছি না। কোনো মেয়ে এতটা কাছে এসে কথা বলছে। হঠাৎ কলার ছেড়ে দিয়ে বলল, কাল থেকে বিয়ে হয়েছে, এখনো আমার হাত একবারও ধরতে ইচ্ছে হলো না। আমার সুন্দরী বান্ধবী না আসতেই ওর হাত ধরে নিয়েছে। আর ধরবে নাই বা কেন? বিয়ের আগেই অন্যজনকে ভালোবাসেন উনি। মনটা চায় মায়েরা ডিপ ফ্রিজে রেখে দিই। কথাগুলো বলে এক ঝটকায় বেরিয়ে গেল। জান্নাতের এমন আচরণে আমি অবাক হয়ে গেলাম। নিজের কাছেই বড্ড খারাপ লাগছে। সেদিন যদি দেখে নিতাম তাহলে হয়তো এমনটা নাও হতে পারত। জান্নাতকে যেন আমি একটু বুঝতে পারছি না। একে আকাশে রোদের খেলা, আবার যেন মেঘের ছায়া। কখন কি হয় কি জানি। আনমনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো ভাবছিলাম। তখনই আমার শত্রু কোথায় থেকে এসেই বলল, কিরে, এমন দেবদাস সেজে দাঁড়িয়ে আছিস কেন? জান্নাতের বান্ধবীরা এসেছে, যা তাদের সাথে আড্ডা দে। আপুর কথা শুনে প্রচণ্ড রাগ উঠে যায়। এমনিতেই আসি প্যারার মাঝে, আর উনি আসছেন আরও মজা করতে। প্রচণ্ড রেগে গিয়ে বললাম, ওই তোর কি বেড়ানো শেষ হয় নাই? বিয়ে খাইতে এসা বরকে নিয়ে কি ঘর জামাই থাকার ইচ্ছা? যা শ্বশুরবাড়ি যা। আমার কথা শুনে আপু কি যেন খুঁজতে লাগলো। আমার আর কিছুই বোঝার বাকি নেই। আপু তার সেই প্রধান অস্ত্র খুঁজতে শুরু করলো। এই সময় আপুর হাতে ঝাড়ুর বাড়ি খাওয়ার ইচ্ছে নেই, তাই দৌড়ে বেরিয়ে পড়লাম। পিছন থেকে শুনতে পারলাম আপু বলছে, পালাচ্ছিস কেন? দাঁড়া, আজকে তোর একদিন কি আমার একদিন। দৌড়ে বের হয়ে বাগানের দিকে যাওয়ার সময় পিছন থেকে
কে যেন ডাক দেয়। ও দুলা ভাই, পালাচ্ছেন কেন? নাকি আমাদের দেখে ভয় পেয়েছেন? কথা শেষ না হতেই হাসির আওয়াজ শুনতে পেলাম। এই সেরেছে। আপুর হাতের পিটানো থেকে বাঁচার জন্য পালাতে গিয়ে মনেই ছিল না বাসায় মেহমান এসেছেন। ধীরে সুস্থে স্বাভাবিক হয়ে তাদের দিকে এগিয়ে গেলাম। এমন একটা ভাব নিলাম যেন কিছুই হয়নি। তাদের কাছে যেতেই সেই সুন্দরী শালিকা বলল, কি দুলা ভাই, পালিয়ে যাচ্ছিলেন কেন? সবার দিকে তাকিয়ে হাসতে চেষ্টা করলাম, তবে কেমন বেমানান লাগছে নিজের কাছেই। জান্নাতের দিকে তাকিয়ে বললাম, পালাবো কেন? সকাল সকাল ব্যায়াম করি তো, তাই ব্যায়াম করছি। আমার কথা শেষ না হতেই হাসির রোল পড়ে গেল। দুলা ভাই, এখন তো বিকেল, ব্যায়াম করার সময় না। কি রে, বরকে কি সকালে ব্যায়ামের সময়টুকু দেসনি? কথা শুনে সবাই হাসতে শুরু করলো। কিছুটা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেললাম। আমার দিকে তাকিয়ে জান্নাত তখন বলল, না, তা হবে কেন? সুন্দরী শেলিকা পাশে থাকলে কি আর কখন সকাল আর কখন বিকাল তা মনে থাকে? জান্নাতের কথা শেষ না হতেই সবাই হাসতে শুরু করলো। আমি নিজেকে আবিষ্কার করলাম সেই সুন্দরী শালিকার পাশে। কখন যে বসে পড়লাম। এই সেরেছে। আজ না জানি আমার কপালে কি লেখা আছে। কিছুক্ষণ আগেই এর জন্য শাসন করেছে, আবার সে একই ভুল করে ফেললাম। জান্নাতের দিকে তাকিয়ে দেখি রেগে তাকিয়ে আছে আমার দিকে। উঠে জান্নাতের পাশে বসতে চাইলে তখন আবার জান্নাত বলল, আর এত কষ্ট করে ওঠো কেন? শেলিকা তোমার পাশে বসতে চাইছে একদিনই তো, তারপর তো আমারই থাকবে। কেন রে, তোর কি ভাগে কম পড়ে যাবে? ও তো তোর দুলা ভাই, আর দুলা ভাই হিসেবে একটু পাশে বসতেই পারিস। হাজার হোক ছোট বোন হিসাবে, আর আমার বরের অধিকার আবার কে নিতে আসবে? তাদের মাঝে হাসির রোল পড়ে গেল। সুন্দরী শালিকা কেমন করে আছে যেন মুখ। এক নজর দেখেই মাথা নিচু করে ফেললাম। তাদের মাঝে আমি যেন এক সার্কাস বসে আছি। হঠাৎ করেই আদরের ভাগ্নিটা কোথা থেকে যেন উদয় হলো। এসেই জান্নাতকে জড়িয়ে ধরে বলল, আন্টি, জানো আজ কি হয়েছে? আমি আদরের ভাগ্নির দিকে তাকিয়ে রইলাম। আমার কলিজা বয়স 4-5 বছর, তবে অনেক বুড়ো হয়ে গেল এই বয়সে। অনেক কথা বলতে জানি। মামুনি, কি হয়েছে? আমাকে না আম্মু দৌড়া নিতেছে। আম্মুকে কি যেন বলেছে, আর আম্মু আর কিছু বলার আগেই বুঝতে অসুবিধা হলো না কি বলতে চাচ্ছে। এই পাকনি বুড়িটা তাহলে সব দেখেছে। এক ঝাটকায় উঠে গেলাম। ও যদি কিছু বলে তাহলে আমার মান সম্মান শেষ। তাই কিছু বলার আগেই ওর মুখ ধরে বললাম, আম্মু, কিছুই হয়নি, তোমাকে বিকালে ঘুরতে নিয়ে যাব, অনেক আইসক্রিম কিনে দিব। ওই, তুমি ওর মুখ ধরলে কেন? ও কি বলতে চায় বলতে দাও। মনে মনে বলতে লাগলাম, আর কিছুই বলে আমার মান সম্মান শেষ করতে হবে না। ও তো কিছুই বলবে না বলেই করে করে দিয়ে সেখান থেকে নিয়ে আসলাম। পাকনি বুড়িটা মুখ থেকে একবার হাত ফসকে যাবার পর বলতে লাগলো, না, আমি বলবো, আমাকে ছেড়ে দাও মামা। আর কিছু বলতে না দিয়ে আইসক্রিমের লোভ দেখিয়ে নিয়ে আসলাম। সেই যাত্রায় বেঁচে গেলাম। বিকেল বেলায় জান্নাত আর তার বান্ধবীদের নিয়ে ঘুরতে বের হলাম। এই এলাকায় আব্বুকে সবাই সম্মান করেন। আমাদের পরিবারের সবাইকে চিনেন। যে কোনো বিপদে আব্বু তাদের বিপদে এগিয়ে আসেন। রাস্তা দিয়ে হাঁটার সময় জান্নাতের পাশে সবসময় আদরে ছোট্ট আম্মু, আপু আর অপরিচিতের বান্ধবীর মনে। আমি আর জান্নাত পিছনে পিছনে হাঁটছি, দুজনেই চুপচাপ। কারো মুখে কোনো কথা নেই। অনেকবার কথা বলতে গিয়েও কিছু বলতে পারিনি। আবার যদি কিছু মনে করে আর কি বলবো সেটাই ভেবে পাচ্ছি না। হঠাৎ জান্নাত দাঁড়িয়ে যায়। জান্নাত দাঁড়িয়ে যাওয়ার পর আমিও সাথে সাথে দাঁড়িয়ে যাই। জান্নাতের দিকে তাকিয়ে এই প্রথম বললাম, কি হলো, দাঁড়িয়ে পড়লেন যে? আমি কি কোনো মূর্তির সাথে হাঁটছি যে কোনো কথা বলতে জানে না? সারাটি রাস্তায় একটা কথাও বলেনি। আর আমার হাত কি এতই নোংরা যে ধরা যাবে না? না দেখতে এতটাই বাজে? কথাগুলো শুনে জান্নাতের চোখের দিকে তাকিয়ে দেখি পানি জমে আছে, যেন হয়তো অভিমান করে আছে। কোনো কিছু না ভেবেই সরাসরি হাত ধরে ফেললাম। জান্নাতের ঠোঁটের কিনারায় হাসি ফুটে উঠল মুহূর্তেই। জান্নাতের হাত ধরতে না ধরতে হঠাৎ পাকনা বুড়িটা চিৎকার দিয়ে বলল, আম্মু দেখো, মামা হাত ধরেছে আন্টি। আমাকে ছাড়া কারো হাত ধরতে দিব না। আমার হাত ধরনি কেন? কথাগুলো
বলেই আপুর হাত থেকে ছুটে এসে হাত ছাড়িয়ে নিল জান্নাতের। সবাই আমাদের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে শুরু করলো। আপু অনেক বুঝিয়ে কিছু বলতে পারলো না। অজ্ঞতা এক হাত জান্নাতকে ধরে অন্য হাতে মামুনিকে ধরলাম। জান্নাত আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে শুরু করলো। সারা রাস্তায় দুষ্টামি করে আসলো মামুনি। একবার এই হাত ধরে, আবার একটু পর অন্য হাত ধরে। জান্নাত তার কাণ্ড দেখে হাসতে থাকে। সন্ধ্যার দিকে বাসায় ফিরে ফ্রেশ হলাম। জান্নাতের বান্ধবীরা চলে যায়। রাতে খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে গেলাম। বিছানায় উঠতে না বসতেই জান্নাত বলল, কি, আপনি উপরে কেন? সোফায় গিয়ে ঘুমান। মানে সোফায় কেন ঘুমাবো? আমি তো ওই, আমি তো কি? ও, হাত ধরতে দিলাম বলেই কি এইখানে ঘুমাতে হবে? সোফায় গিয়ে ঘুমান। আর রাস্তা দিয়ে আসার সময় এত এদিক ওদিক তাকাতে হয় কেন? আমি আবার কখন তাকালাম? ও, মনে করেছেন আমি কিছু দেখিনি? রাস্তার ওই পাশের বাড়ির দিকে তাকিয়েছিলেন কেন? জান্নাতের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে রইলাম ওর মুখের দিকে। আশ্চর্য, মেয়েটি আমার দিকে সবসময় নজর রাখে নাকি আমি কখন কি করি? আজব তো, ওই বাড়ির দিকে তাকানোর সাথে কি সম্পর্ক আছে যে আমি বিছানায় ঘুমাতে পারবো না, আমাকে সোফায় ঘুমাতে হবে? আমি পারবো না সোফায় ঘুমাতে, অনেক ঘুম পাচ্ছে, আমি এখানেই ঘুমাবো। বিছানায় উঠতে উঠতে কথাগুলো বললাম জান্নাতকে। হঠাৎ পিছন থেকে পায়ে টান দিয়ে ধরে আমাকে নিচে ফেলে দিতে চেষ্টা করলো। জান্নাতের এমন আচরণে অবাক না হয়ে পারলাম না। জান্নাতের দিকে তাকাতেই দেখতে পেলাম রাগের কারণে চেহারায় মুখের আবাটুকু আরো আকর্ষণীয় হয়ে উঠেছে। অনেক সুন্দর দেখাচ্ছে। অপরূপভাবে তাকিয়ে জান্নাতের সেই রূপটুকু দেখতে লাগলাম। মেয়েদের রাগলে এত সুন্দর দেখায় জানা ছিল না। সম্পর্ক আছে বলেই তো জানতে চেয়েছি। ওই বাড়ির ছাদে যে মেয়েটি দাঁড়িয়েছিল তার দিকে কেন তাকিয়েছিলেন? আর কতজনের দিকে অমনভাবে তাকিয়ে থাকেন? শরীরে এক ফোঁটা শক্তিও যেন নেই, তবে মুখে অনেক শক্তি আছে যেন। তাই মুখের শক্তি ব্যবহার করেই আমাকে কথাগুলো বলল। জান্নাতের দিকে তাকিয়ে দেখি রেগে ফুলে আছে। অনেক ভালোই লাগছে। ইচ্ছে করে আরেকটু রাগ বাড়িয়ে দিতে ইচ্ছে হলো। আশ্চর্য, আমি কি ওই মেয়ের দিকে তাকিয়েছিলাম নাকি? চেহারা দেখেছেন ওই মেয়ের? কত বড় আমার থেকে। তবে তবে কি? প্রচণ্ড রেগে আমার দিকে তাকিয়ে প্রশ্নটা ছুড়ে দিল। জান্নাতের চোখে কেমন রাগের আভাটুকু ফুটে উঠেছে। রাগলে মেয়েগুলোকে মনে সব থেকে সুন্দর দেখায়। জান্নাতের চোখগুলো যেন নেশা ধরিয়ে দিবে। জান্নাতের দিকে তাকিয়েই আছি, চোখ সরাতে পারছি না। সেদিন প্রথম ওই চোখগুলো দেখেই জান্নাতের প্রেমে পড়ে গিয়েছিলাম। কি হলো, কথার উত্তর দিচ্ছে না কেন? হঠাৎ জান্নাতের ধমক শুনে বাস্তব জগতে যেন ফিরে আসলাম। এখন কিছু বলতে পারবো না, ঘুম পাচ্ছে, কাল সকালে বলবো। কথাগুলো বলেই ঘুমানোর জন্য ফিরে তাকালাম। হঠাৎ হুঙ্কার দিয়ে উঠল, আমার কথার উত্তর না দিলে এখন তোর মাথা ফাটিয়ে দিব। তবে কি ওই বাড়িতে আর কি, ওই বাড়িতে সুন্দর একটা মেয়ে আছে, অনেক ভালোই লাগে। মাঝে মাঝে আমার সাথে কথা বলে। তাকিয়েছিলাম যদি ছাদে দেখতে পাই। এখন ঘুমাবো, ডিস্টার্ব করবেন না তো? প্রচণ্ড বিরক্ত ভাব নিয়ে জান্নাতের দিকে তাকিয়ে কথাগুলো বললাম। আমার কথা শুনে জান্নাত কেমন জানি চুপ হয়ে গেল। কোনো সাড়া শব্দ পাচ্ছি না। মনের মাঝে কেমন সন্দেহ হলো। এই কয়েক ঘন্টায় ওকে যতটুকু জেনেছি ও চুপচাপ থাকার মেয়ে না। তাহলে কি মজা করতে গিয়ে বেশি কিছু বলে ফেললাম? জান্নাতকে এক নজর দেখার জন্য বালিশ থেকে মাথা উঠালাম। তখন জান্নাতকে দেখে আমার পানি তৃষ্ণা পেয়ে গেল। জান্নাত টেবিল থেকে সেই কলমদানি একবার হাতে নিল। আবার কি মনে কলমদানি রেখে পাশে আপেল কাটার জন্য ছুরি রেখেছিলাম, কি মনে করে সেই ছুরিটা হাতে নিল। ঝড় আসার সময় কিছুক্ষণ আগে যেমন সব কিছুই নীরব থাকে, তেমনি জান্নাতের চুপ করে থাকা দেখে বুঝতে অসুবিধা হয়নি আমার উপর দিয়ে কি ঝড় আসবে। জান্নাত দীর্ঘ মনোযোগ দিয়ে ভালো করে একবার ছুরিয়ে দেখছে, আর একবার আমাকে দেখছে। অবস্থা দেখি সুবিধার না, তাই এক ঝটকায় উঠে দরজার দিকে দৌড় দিলাম। জান্নাত আবার কখন কি করে বসে। কোনো রকমের রুম থেকে বের হয়েই সোজা আপুর রুমে এসে হাজির। জান্নাত আমাকে পিছনে তাড়া করতে করতে আসলো। তবে ভাগ্য ভালো ছিল বলেই আপুর রুমের দরজা খোলা পেলাম। কোনো রকমে ভিতরে ঢুকেই দরজা লাগিয়ে দিলাম। ওই দরজা লাগিয়ে দিলি কেন? আর এমন ভাবে দৌড়ে আসলি কেন? আমাকে দেখে আপু কথাগুলো বলল।
একটু দম নিয়ে আপুকে বলতে যাব, তার আগেই জান্নাত আপুকে ডাকছে। আপু আমাকে কয়েকবার দরজা খুলে দিতে বলে। এদিকে হাঁপিয়ে ওঠার জন্য কথা বলতে পারছি না। অন্যদিকে দরজার সামনে এমনভাবে দাঁড়ালাম যেন কেউ দরজা খুলে না দিতে পারে, জান্নাত যেন ভিতরে আসতে না পারে। আমি যতটুকু অপরিচিতাকে বুঝতে পেরেছি, এখানে আসলে জান্নাত না জানি কি করে বসবে। আপু দরজা খোলেন। আমাকে কয়েকবার বলার পর যখন দরজা খুলে দিচ্ছি না, তখন আপু নিজেই উঠে আসে। তুই সত্য দরজা খুলে দিতে বলছি খুলে দিচ্ছিস না, আবার কোনো কথাও বলছিস না। সর। আমি তো দরজা না খুলে দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। কয়েকবার দরজা খোলার জন্য আমাকে ধাক্কা দিল, আমার সরার নাম নেই। আপু দরজা খুলবি না? একটু সময় নিয়ে কথাটা বললাম। উফ, কি ভয়টাই না পেলাম। আমার কথা শুনে আপু আমার মুখের দিকে তাকিয়ে রইল। দরজা খুলবো না মানে? সেই কখন থেকে জান্নাত দরজা খুলে দেওয়ার জন্য ডাকছে। কথাগুলো বলে আমার দিকে আপু তাকিয়ে রইল, যেন চিড়িয়াখানার কোনো জন্তু আমি। এই আপু দরজা খোলেন তো। জান্নাত যখন আবার আপুকে ডাক দিল, তখন আপু আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে দরজা খুলে দিল। দরজা খোলার সাথে সাথেই জান্নাত রুমের ভিতর এসে ঢুকলো, আমার দিকে তাকিয়ে রইল। কি রে জান্নাত, এত রাতে তোরা এখানে কেন? আর ওই বান্দরটা দরজা খুলতে দিচ্ছে না কেন? আর বলো না আপু, এত রাতে নাকি গান শুনবে। আমি কি গান গাইতে পারি? তাই রাগ করে চলে এসেছে। আপুকে কথা বলে আমার দিকে তাকিয়ে চোখ টিপ দিল। আপুর চোখ ফাঁকি দিতে পারল না। জান্নাতের কথা শুনে মনে হচ্ছে যুগ যুগ ধরে আপুকে চিনে, অথচ আমার জানা মতে মাত্র কিছুদিন হলো চেনা পরিচয় আপুর সাথে। জান্নাত এই রূপ দেখে অবাক হয়ে গেলাম। ক্ষণিক সময়ের মাঝে কেমন পরিবর্তন হয়ে যায়। একটু গান শুনলেই হয়, বেচারা ভাইটা আমার গান শুনতে চেয়েছে। আচ্ছা আপু শোনাবো। এই যে স্যার, রুমে চলেন। ভাই আমার যা, আমি বলে দিয়েছি গান শোনাবে না। এত রাগ করতে হবে না। এই জান্নাত আমার ভাইটিকে গান শোনাবা কেমন? আচ্ছা আপু। আমাকে আর কিছুই বলার সুযোগ না দিয়ে হাত ধরে টেনে নিয়ে চলল। আমি বাধ্য ছেলের মতো চললাম। রুমে আসার সাথে সাথেই দরজা আটকে আমার কলার ধরে ফেললো। ওই, তোরে না বলছি এখন থেকে আমি ছাড়া তোর লাইফে আর কেউ থাকবে না? তুই এই মাইয়ারে দেখার জন্য তাকিয়েছিলি, তাই না? কথাগুলো বলার সময় অনেকটা কাছে চলে আসে। নিজেকে একটু দূরে সরিয়ে দিতে বৃথা চেষ্টা করলাম। আরে আমি তো এমনি বললাম, আর ওই বাড়িতে কোনো মেয়ে নাই। কোনো রকমে কথাগুলো বললাম। আমার কলার ধরে আরো কাছে টেনে নিয়ে গেল। তোরে আমি অনেক ভালো করেই জানি। আর যদি কোনো মেয়ের দিকে তাকাবি না বা কোনো মেয়ের নাম মুখে নিবি, তাহলে আজ শেষবারের মতো ক্ষমা করলাম। আর আপুর রুমে কি, যেখানে যাবি আমি সেখানেই যাব। যা নিচে ঘুমা এখন। কোনো কথা না বলে বাধ্য ছেলের মতো সোফার মাঝে গিয়ে শুয়ে পড়লাম। কি মেয়ে রে বাবা, এরকম দজ্জাল মেয়ে আর কোনোদিনও যেন কারো ভাগ্যে না জোটে। জান্নাতকে কয়েকবার দেখার বৃথা চেষ্টা করে আবার শুয়ে পড়লাম অন্যদিকে ফিরে। কখন ঘুমিয়ে পড়েছি ভাবতে ভাবতে খেয়াল নেই। হঠাৎ করেই বাহির কোথায় যেন বজ্রপাতের শব্দ হলো। কে জানি আমাকে ঝাপটে ধরল। প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। কে কে এই বলে চিৎকার করে উঠলাম। এই ভিতর ডিম। চিৎকার দিবে না, বাহিরে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে। আমার অনেক ভয় করে একা ঘুমাতে। ঝড় বৃষ্টির মাঝে অনেকক্ষণ ধরে বসে আছি, এত ডাক দিলাম মরার মতো ঘুমাচ্ছে। কে কে? ও জান্নাত। কেন গলার আওয়াজ শুনে চিনতে পারো না? অন্য কেউ ভেবেছিলে আসবে? আমি ভীতু ডিম হলে আপনি কি? নিজে ভয় পেয়ে আবার অন্যজনকে বলে ভিতর ডিম। কথা কম বলে কি উপরে যাবেন আমার সাথে ঘুমাতে, নাকি এইখানেই আমিও ঘুমাবো? অনেক ভয় হচ্ছে। জান্নাতের কথা শুনে প্রচণ্ড হাসি পাচ্ছিল। কোনো রকমে হাসি আটকিয়ে রাখলাম। চলেন। জান্নাতকে নিয়ে উপরে এসে শুলাম, তবে মাঝখানে অনেকটা দূরত্ব রেখে চুপ করে শুয়ে থাকলাম। ইচ্ছে হচ্ছিল আমার জান্নাতকে বুকের মাঝে নিয়ে ঘুমাতে, তবে সেই সাহসটুকু নেই। তাই অন্যদিকে ফিরে শুয়ে আছি। অনেক রাত হয়ে গেলেও চোখে ঘুম নেই। ঘুমটুকু যেন হারিয়ে গেল। অনেক ভাবনারা যেন মাথায় এসে হাজির হলো। আমি কি দেখতে এতটাই বাজে যে আমার দিকে ফিরে ঘুমানো যায় না? আমার একটু জড়িয়ে ধরা যায় না? জান্নাতের কথা শুনে চমকে উঠলাম। মেয়েটি এখনো ঘুমায়নি। জান্নাতের দিকে ফিরে তাকালাম। না মানে না মানে কি?
বললাম যে ঝড় বৃষ্টির মাঝে ভয় হয়, একটু জড়িয়ে ধরলে কি হয়, ভিতর ডিম একটা। কথাগুলো বলে নিজে এসে আমাকে জড়িয়ে ধরলো। কিছুটা অবাক হলাম। আমিও জান্নাতকে বুকের মাঝে জড়িয়ে ধরলাম। মনের ইচ্ছাটা না চাইতেই পূরণ হয়ে গেল। জান্নাতকে বুকের মাঝে নিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলায় জান্নাতের ডাকে ঘুম ভাঙলো। জান্নাতের দিকে তাকিয়ে আছি, অনেক সুন্দর দেখাচ্ছে জান্নাতকে, যেন এক রহস্যময়ী। এই যে কয়টা বাজে সেই খেয়াল আছে? জান্নাতের কথা শুনে ধ্যান ভাঙলো আমার। জান্নাতের কথা না শুনে হাত বাড়িয়ে ধরতে যাব, খবরদার, একদম টাচ করবে না। ফ্রেশ হয়ে খাবার টেবিলে যান। কয়েক পা পিছিয়ে আমাকে কথাগুলো বলেই রুম থেকে বেরিয়ে গেল। আমাকে আর কোনো কথা বলার সুযোগ দিল না। জান্নাতের কথা ভাবতে ভাবতে আবার কখন ঘুমিয়ে পড়লাম জানি না। হঠাৎ করে চিৎকার শুনে ঘুম ভেঙে গেল। চোখ খুলে তাকিয়ে দেখি ছোট মামুনি দাঁড়িয়ে আছে। মামুনির পাশেই জান্নাত দাঁড়িয়ে আছে, দেখে মনে হচ্ছে রেগে আছে। মামা তুমি এখনো শুয়ে আছো কেন? উঠো তাড়াতাড়ি। এই তো উঠছি। কে বললো শুয়ে আছি? দেখেছো আন্টি, এখনো শুয়ে থেকে বললো উঠে পড়েছে। জান্নাত মামুনির হাত ধরে চলে যেতে লাগলো আর বলল, তবে আমার কি, কারো কি জানার দরকার যে কারোর জন্য এখনো না খেয়ে আছি? জান্নাতের কথা শুনে বুঝতে পারলাম এখন রাগ করে আছে, আমার জন্য না খেয়ে আছে। এ শোনো, আমি এখন উঠছি। তোর উঠতে হবে না, শুয়ে থাক। আমার বয়ে গেছে তোর জন্য এতক্ষণ না খেয়ে থাকতে। আমি খেয়ে নিচ্ছি, আজ তোর খাওয়া বন্ধ। জান্নাত কথাগুলো বলে চলে গেল। একবারও পিছন ফিরে তাকালো না। শুধু জান্নাতের চলে যাওয়াটুকুই দেখলাম। কাজটা একদম ঠিক হয়নি। আর যাই হোক, মেয়েটি অনেক ভালো, একটু রাগী, তবে নিজের অধিকারটুকু নিজে বুঝে নিতে এক পা পিছু পা হয় না। বড্ড ভালোই লাগে জান্নাতের শাসনগুলো। তবে জান্নাত যেন কোনো এক রহস্য ঘেরা, এগো সহজে ধরা দিতে চায় না। ক্ষণিক সময়ের জন্য কাছে এসেই আবার যেন অচেনা রূপ ধারণ করে। কথাগুলো বিছানায় বসে বসেই ভাবতে থাকি। গতকাল মেয়েটির অন্য রূপ, আর আজ সকালে অন্য রূপ, তবে অভিমানের রূপ। ভাবতেই আনমনে হেসে উঠলাম। কিরে, এখনো বসে আছিস? তোর জন্য জান্নাত না খেয়ে বসে আছে। হঠাৎ করে কথা শুনে যেন কল্পনার জগতে ছেদ পড়ল। তাকিয়ে দেখি আপু আমার রুমে আসতে আসতে কথাগুলো বলল। না আপু, এই তো এখনই রেডি হয়ে আসছি। তুমি খেয়েছো? তুই এখনো মানুষ হলি না, বাদল কোথাকার। মেয়েটি অভিমান করে বসে আছে তোর সাথে খাবে বলে, আর তুই এখনো শুয়ে আছিস? কয়টা বাজে সে খেয়াল আছে তোর? সরি আপু, তুমি খেয়ে নিয়েছো? এই বাসায় তোরে ছাড়া কখনো খেয়েছি? যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে আয়। এসে তোর অপরিচিতার রাগটুকু ভাঙা। কিরে, আবার কোন ভাবনা জগতে ডুব দিলি? ক্ষুধায় পেট চুচু করছে, তাড়াতাড়ি আসবে কিনা বল। কিছু না আপু, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। আপুকে কথাগুলো বলেই ফ্রেশ হতে উঠে পড়লাম। ফ্রেশ হয়ে খাবার টেবিলে গিয়ে দেখি আপু আর ছোট আম্মু বসে আছে। আপু, জান্নাত কোথায়? আর সবাই কি খেয়ে নিয়েছে? আপুর দিকে তাকিয়ে কথাগুলো বলতে বলতে চেয়ার টেনে নিয়ে বসলাম। সকাল থেকে মেয়েটি তোর জন্য না খেয়ে বসে আছে, আর তুই এসেই খাবার খেতে বসে পড়লি। আপু আমার দিকে তাকিয়ে রেগে কথাগুলো বলল। সরি আপু, জান্নাত এখন কোথায়? আমি গিয়ে নিয়ে আসি, তুমি বসো। বারান্দায় গিয়ে দেখ। আপু বলার সাথে সাথে বারান্দার দিকে হাঁটা দিলাম। আমাদের বাসায় 4টা বারান্দা। আসার সময় জেনে আসা হলো না কোনো বারান্দায়। এক মুহূর্ত থমকে গিয়ে ভাবতে থাকলাম কোন বারান্দায় থাকতে পারে। কিছু সময় ভেবেই আবার হাঁটা শুরু করলাম। জান্নাতকে পেয়ে গেলাম, আমার অনুমান ভুল হয়নি। জান্নাতের দিকে খেয়াল করলাম, খোলা আকাশের দিকে তাকিয়ে কী যেন ভাবছে। প্রচণ্ড ইচ্ছে হলো জান্নাতকে জড়িয়ে ধরতে, তবে সেই সাহসটুকু না হয়নি। নিঃশব্দে গিয়ে পাশে গিয়ে দাঁড়ালাম। আমি এসে দাঁড়ানোর পরও কোনো সারা শব্দ নেই। হাত বাড়িয়ে জান্নাতের হাতটা আলতো করে ধরলাম। সরি, আর এমন ভুল হবে না। জান্নাত আমার দিকে ফিরে তাকালো। তাকিয়ে দেখি জান্নাতের চোখের কোণায় পানি জমে আছে। হঠাৎ জান্নাতের চোখে পানি দেখে ভয় পেয়ে গেলাম। জান্নাতের চোখে পানি কেন? মনের মাঝে হাজারো প্রশ্নের উকি দিচ্ছে। আমি কি তাহলে কোনো ভুল করে ফেললাম? মনের অজান্তেই নিজের কাছেই প্রচণ্ড খারাপ লাগা শুরু হলো। হাত বাড়িয়ে
চোখের পানিগুলো মুছে দিলাম। কি হলো, কান্না করছো কেন? বললাম তো সরি, আর এমন কোনো ভুল হবে না। তুমি যা বলবা তাই মেনে চলবো সব সময়। আমার কথাগুলো বলার পরই জান্নাত আমাকে জড়িয়ে কান্না শুরু করে দিল। জান্নাতের কান্না দেখে প্রচণ্ড অবাক হয়ে গেলাম। মেয়েটি তো মোটেও কান্না করার মেয়ে নয়। জান্নাতের চোখের পানিতে আমার টি শার্ট ভিজে গেল অনুভব করতে পারলাম। কি হয়েছে, কান্না করছো কেন? আমার বুক থেকে সরিয়ে চোখের পানিগুলো মুছে জান্নাতকে জিজ্ঞাসা করলাম। জান্নাত কান্না থামিয়ে আমার চোখের দিকে তাকিয়ে রইল। কি নিষ্পাপ মুখখানা, চোখে পানি জমে আছে। অপূর্ব সুন্দর লাগছে জান্নাতকে। এই পাগলি, কেন কান্না করছো? বললাম তো আর দেরি হবে না, এখন চলো একসাথে খাবো। অনেক ক্ষুধা লেগেছে, আপু আমাদের জন্য অপেক্ষায় বসে আছে। আমাকে ক্ষমা করে দেন, অনেক বড় অন্যায় করে ফেলেছি। হুট করে জান্নাতের মুখে এই কথা শুনে অবাক হয়ে গেলাম। বলছে কি মেয়েটা? কি এমন হলো যার জন্য ক্ষমা চাচ্ছে? কি হয়েছে বলবে যার জন্য এমন করে কান্না করছো? আমার দিকে অপরূপভাবে তাকিয়ে রইল। পাশে রাখা ডায়েরিটা হাতে নিয়ে আমার দিকে বাড়িয়ে দিল। তখন আমার খেয়াল গেল সেদিকে। আমি বললাম, আরে এটা তো আমার ডায়েরি। আপনার অনুমতি না নিয়ে আপনার ডায়েরিটা পড়ে ফেলেছি। জান্নাতের কথা শুনে প্রচণ্ড হাসতে ইচ্ছে হলো। আমি প্রতিদিন আমার জীবনের সবটুকু ঘটনা ডায়েরিতে লিখে রাখতে চেষ্টা করি, সবসময় লুকিয়ে রাখতে চেষ্টা করি। হয়তো কোনো কারণে পেয়ে পড়ে ফেলেছে। অন্যজনের কোনো ব্যক্তিগত জিনিস অনুমতি না নিয়ে পড়ে ফেলা অন্যায়। তবে বলল তো সেজন্য সে অনুতপ্ত। আর আমার ব্যক্তিগত তো সব কিছুই জান্নাতকে নিয়ে। আরে পাগলি, এতে কান্না করে কি আছে? আমার সব কিছুই তো তোমাকে ঘিরে, তোমাকে নিয়ে প্রত্যেকটি কথা। আর তুমি তো হলে আমার অপরিচিতা, তাহলে অপরিচিতা পড়বে না তো কে পড়বে? না, তবে আমি কি যেন বলতে চেয়েছিল। অপরিচিতার মুখ চেপে ধরলাম। আর কোনো কথা নয়, খাবার খেয়ে তোমার সাথে এই বিষয়ে কথা বলবো। এখন চলো একসাথে খাবার খাবো। জান্নাতকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে হাত ধরে নিয়ে আসলাম। খাবার টেবিলে চুপচাপ খেয়ে নিল। কোনো সারা শব্দ নেই তেমন একটা। হয়তো কিছু একটা হয়েছে যার জন্য অনুতপ্ত অপরিচিতা। খাবার নিয়ে বসে শুধু হাত নাড়িয়ে যাচ্ছে, তবে খাবার কোনো নাম নেই। এই জান্নাত, খাচ্ছিস না কেন? কিছু হয়েছে নাকি এই বারান্দাটা আবার তোকে কিছু বলেছে? হঠাৎ যেন চমকে উঠল আপুর কথা শুনে। আপুর দিকে চমকে তাকিয়ে রইল আর বলল, না আপু, কিছুই হয়নি, এই তো খাচ্ছি। বুঝেছি। শোন, এই বারান্দার যদি কিছু বলে তাহলে মেরে সোজা করে রাখবি, আর যদি তুই না পারো আমাকে বলবি, তাহলে আমি এসে আবার সোজা করে দিব। আপু কথাগুলো বলে আমার দিকে ফিরে তাকালো। আপুর উপর প্রচণ্ড রাগ হচ্ছে। এই জন্যই তো প্রেম করে বিয়ে করলে এই অবস্থা। তুই যা ডাইনি, তোর জন্য দুলাভাই সারাক্ষণ ভয় থাকে। ভাগ্যিস বিয়ের আগে ওর সাথে দেখা হয়নি, নয়তো আমারও একই দশা হতো। হঠাৎ মুখ ফসকে অপরিচিতা নামটা বেরিয়ে যায়। আমাকে ভূত দেখার মতো তাকিয়ে রইল জান্নাত আমার দিকে। আপু আমার দিকে প্রচণ্ড রেগে তাকিয়ে রইল, যেন আমাকে গিলে খাবে। কি বললি তুই? আমি ডাইনি? মামুনি, ডাইনি দেখতে কেমন? ডাইনি কি? আপুর কথা শেষ না হতে ছোট মামুনি বলে উঠল। ওর কথা শেষ না হতেই আপু ধমক দিয়ে ওঠে। ওই, তুই চুপ করবি? এই বান্দরটার সাথে থেকে দিন দিন তুইও বাতরামি শিখছিস, আর তুই আমাকে ডাইনি বললি? আপুর ধমক খেয়ে কান্না শুরু করে দেয় মামুনি। জান্নাত উঠে গিয়ে কোলে নেয়। আর আপু যেই উঠে আমার দিকে এগিয়ে আসছে, খাবার ফেলে ভো দৌড়। এখন ধরতে পারলে খবর আছে। একবার দুলাভাই সামনে ডাইনি বলেছিলাম, সেই থেকে মাঝে মাঝে নাকি দুলাভাই সুযোগ পেলেই আপুকে ছাড় দেয় না। অবশ্য এর জন্য মাঝে মাঝে না খেয়ে থাকতে হয় দুলাভাইকে, বাহিরে ঘুমাতে হয়। তবে তাদের মাঝে যে সম্পর্ক, যে কেউ দেখে হিংসা করবে। দুজন দুজনকে অনেক ভালো বোঝে। সেই ভার্সিটি থেকে তাদের সম্পর্ক। একদিন আমাদের বাসায় এসে দুলাভাই ভুল করে ডাইনি বলে ফেলেছিল। সেদিন দুলাভাই সারা রাত বাইরে থাকতে হয়েছিল আর আমাকে হাসপাতালে পাঠিয়েছিল। এই ডাকটাই একমাত্র আপু শুনতে পারে না। আপু পিছনে পিছনে এসেও আমাকে ধরতে পারেনি, রাগে ফুলে আছে। গেট পেরিয়ে বাইরে সোজা চলে আসলাম। আমার খাবার খাওয়া হলো না, তবে জান্নাতের হাসিটুকু শুনতে পেলাম। সেই হাসিটুকু মন কাড়া ছিল। আপু শুধুমাত্র গেট টপকিয়ে বাইরে আসতে পারল না,
জান্নাত বারান্দায় এসে অনেকবার যেতে বলল, তবে আপু ভয়ে আর যেতে সাহস হয়ে উঠছে না। হঠাৎ গেটের সামনে গাড়ি এসে দাঁড়িয়ে পড়ল। তাকিয়ে দেখলাম দুলাভাই। কিরে শালাবাবু, এখানে কার জন্য অপেক্ষায় আছিস? অবাক হয়ে সেদিকে তাকাতেই দেখি দুলাভাই গাড়ি থেকে নেমে দাঁড়ালো। আমি দেখে অবাক হয়ে গেলাম। আরে আপনি কিছু না বলে চলে আসলেন? সারপ্রাইজ দিতে আসলাম, তবে তোমাকে দেখে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। হাতে খাবার কেন? আর বইলেন না, আমার কপাল গুনে এমন একটা বোন পেয়েছি। আমার কথা শুনে দুলাভাই হাসতে শুরু করলো। আর আমার কপাল গুনে এমন একটা বউ পেয়েছি। এখন ভিতরে চলো। কলিং বেল দেওয়ার পর আপু দরজা খুলে নেয়। দুলাভাইকে দেখে অবাক হয়ে যায়। আরে তুমি কখন আসলে? কিছুই তো বললে না। দুলাভাই সরতেই আমাকে দেখতে পায়। আমাকে দেখেই জ্বলে ওঠে, তবে সেই যাত্রায় দুলাভাইয়ের জন্য রক্ষা পেয়ে যায়। আরে সরো তো, আগে শালার বউকে দেখে আসি, পরে কথা বলি। বিয়েতে তো থাকতে পারিনি, ছবিও দেখতে দাওনি। তোমারে ছবি দেখতে দিব, আমারে ভালো করে জানি আমি। চলো, আমিও তোমার সাথে যাব। আপুর কথা শুনে দুলাভাইয়ের চেহারা কেমন হয়ে গেল। আপু সাথে নিয়ে চলল। আমার রুমের সামনে যেতেই জান্নাতের সাথে দেখা হয়ে গেল। আপু জান্নাতকে ডাক দিল। জান্নাত তখন রুমের ভিতরে যাচ্ছিল। আপুর কথা শুনে ঘুরে তাকালো। জান্নাত দুলাভাইকে দেখেই বহুত দেখার মতো চমকে উঠল। ভাইয়া, আপনি এখানে কেন আসলেন? জান্নাতের কথা শুনে সবাই অবাক হয়ে গেলাম। তার মানে কি জান্নাত আর দুলাভাই কি পূর্ব পরিচিত? এই, তুমি কিভাবে ওকে চিনো? দুলাভাই কিছু বলতে যাবার আগেই দুলাভাইকে আপু বলে বসলো। আমিও দুলাভাইয়ের মুখের দিকে তাকিয়ে রইলাম। বেচারার বুঝতে বাকি নেই যে আপু কতটুকু রেগে আছে। আরে এত চোখ রাঙানোর কি দরকার? আগে তো শুনবা আমি কিভাবে জান্নাতকে জানি। তা না শুনেই আগেই রেগে যাচ্ছ কেন? বলো কি ঘটনা? যদি মিথ্যা বলছো একটু, তোমার একদিন আর আমার যা কয়দিন লাগে বলে দিলাম। প্রচণ্ড সন্দেহ নিয়ে আপু কথাগুলো বলল দুলাভাইকে। আমি দুলাভাইয়ের দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। আচ্ছা আপু, তোমার বর কি এমন কিছু করেছে যার জন্য সন্দেহ করো? এই যে এখন দেখো, আগেই বলছি সব সময় এমন করলে অন্যরা ভাববে আমি আবার উল্টোপাল্টা কিছু করি, যার জন্য সন্দেহ করো। তুমি বলো, আজ পর্যন্ত এমন কিছু করেছি যার জন্য আমার সাথে এমন করো? না, তা করো নাই। যদি করে ফেলো, তাই সবসময় আগলে রাখি। তাই বলে এমন ভাবে তোমার মতো বউ যেন সবার কপালে জোটে, তাহলে কারো সাহস হবে না উল্টোপাল্টা কিছু করার কথা মাথায় আনার জন্য। ধন্য আমি তোমার মতো বউ পেয়ে। দুলাভাই এমন কথা বইলেন না। বিয়ে করছি কয়দিন হলো, এর মাঝেই জীবন তেজপাতা করে ফেলছে আমার। মাঝখানে কথা বলে যেন মহা ভুল করে ফেললাম। আপু আর জান্নাত আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন গিলে খাবে। কি বললি তুই? আমি তোর জীবন তেজপাতা করে ফেলছি? এখন থেকে আগুনে পোড়াবো। আমারে রেখে আরেক মায়েরে পছন্দ করিস? জান্নাত এতক্ষণ চুপচাপ ছিল, দুলাভাই আর আপুর ঝগড়া দেখছিল। আমার ধারণা ছিল আপু শুধুই দুলাভাইকে শাসন করে। এখন দেখি আমার কপাল তার থেকেও বড় শাসনদার মানুষ এসে পড়েছে। ওই জান্নাত, ধইরা পিটাও রে। আপুর কথা শেষ না হতেই জান্নাত তেড়ে আসলো। দুলাভাই সমানে গিয়ে আগলে দাঁড়ালো। সে যাত্রায় রক্ষা পেয়ে গেলাম। আরে কি করো? আমার শালাবাবুকে এত ভয় দেখাবে এখনই? সামনে তো আরো দিন আছে। ওই কি বলতে চাস তুই? তার মানে আমি কি তোরে ভয় দেখাই? দুলাভাইয়ের কথা শেষ না হতেই আপু তেড়ে আসলো। দুলাভাই একটু সরে গেল আপুর কাছ থেকে। আরে আমি কি এমন কিছু বলছি? আমার মতো বউ আর কার আছে এত কেয়ার করে বরের? আমি তো ওদের থামাতে বললাম কথাগুলো। এত চাপা বাদ দিয়ে বলো, জান্নাতকে কিভাবে চিনো? আমাদের মাঝে হট্টগোল শুনে আম্মু রুম থেকে দৌড়ে আসলো। আম্মুর সাথে সাথে ছোট কাকিও আসলো। কি রে, তোদের কি হয়েছে? এত চিৎকার কিসের? কিছু না আম্মা, এই তো একটু গল্প করছিলাম। ভালো আছেন? আম্মুকে কথাগুলো বলল দুলাভাই। আম্মুর সাথে কুশলাদি বিনিময় করলো। আমাদেরকে গল্প করতে সুযোগ দিয়ে তারা চলে গেল। জান্নাত আগে ছিল ছোট বোন, এখন
হয়েছো আমার একমাত্র শালার বউ। চা করে নিয়ে আসো। তোমার হাতে তৈরি চা খেতে খেতে গল্প করি। দুলাভাই কথা শুনে জান্নাত চা করতে চলে যায়। আমরা গিয়ে সোফায় বসি। দুলাভাই ফ্রেশ হয়ে আসলো। কিছুক্ষণ পরে জান্নাত চা রেডি করে হাজির। আমাদের চা দিয়ে আমার পাশে বসলো জান্নাত। দুলাভাই আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে ভালোভাবে দেখলো। আমি তো অবাক হয়ে দুলাভাইয়ের দিকে তাকিয়ে রইলাম। তোমাকে আজ কিছু সত্যি কথা শোনাতে চাই, তবে আগেই বলে রাখি, এতে কিন্তু জান্নাতের কোনো দোষ নেই। বলা যায় মনের অজান্তেই ভুল করে ফেলেছে জান্নাত। দুলাভাইয়ের কথা শুনে আমি আর আপু অবাক হয়ে গেলাম। কি বলতে চাচ্ছে? কি এমন হয়েছে? একবার জান্নাতের দিকে তাকিয়ে দেখি জান্নাত মাথা নিচু করে বসে আছে। শোনো, তোমার আর জান্নাতের বিয়ের কথা আমরা কেউ জানতাম না, এমনকি জান্নাতও জানতো না। আমার কলিগ বলা যায়, একই সাথে চাকরি করি, আমার সাথে অনেক ফ্রি। হঠাৎ একদিন জান্নাতের কথা বলে, ওকে অনেক পছন্দ করে, আমাকে নিয়ে গিয়ে একদিন ওর ভালো লাগার কথা বলতে চাই। আমি ওর সাথে যাই, দুজনে টুকটাক কথা হয়েছে। আমি এইটুকু বুঝতে পেরেছি জান্নাত পছন্দ না করলেও কিছু বলতে পারছে না, তবে আবার না করতে পারছে না। কিসের জন্য? হঠাৎ সেদিন আমাকে জান্নাত ফোন দিয়ে দেখা করতে বলে। আমি তো মনে মনে ধরে নিয়েছি ও রাজি হয়তো, তাই আমার কলিগকে নিয়ে দেখা করতে যাই। আমাকে দূরে নিয়ে জান্নাত সব কিছুই খুলে বলে। দুলাভাই এটুকু কথা বলে থামেন। আমি কি বলবো কিছুই ভেবে পাচ্ছি না। জান্নাতের দিকে তাকিয়ে দেখি মাথা নিচু করে সবাই বসেই আছে। আরে কি হয়েছে সেটা বলবা তো, কি খুলে বলেছো? দুলাভাই কথা বন্ধ করে থাকার জন্য আপু বলল, অনেক জানার আগ্রহ নিয়ে আমরা বসে আছি, কি হয়েছে শোনার জন্য। জান্নাতের সাথে যখন দেখা করতে যাই তখন আমাকে আলাদা ডেকে নিয়ে যাই। হয়তো কিছু বলবে, তাই আমিও আমার কলিগকে রেখে যাই। ভাইয়া কেমন আছেন? হ্যাঁ ভালো, তুমি কেমন আছো? জি ভালো আছি। আপনার সাথে কিছু কথা ছিল, তাই এখানে কষ্ট করে আসতে বললাম। সমস্যা নেই, বলো কি কথা। ভাইয়া আপনি তো জানেন আপনার কলিগ আমাকে পছন্দ করে, তবে ওনাকে যে আমি পছন্দ করি না সেটা বললে ভুল হবে। তবে কি? আমার বিয়ে ঠিক হয়ে আছে। জান্নাতের মুখে বিয়ের কথা শুনে অবাক হয়ে গেলাম। তোমার বিয়ে ঠিক হয়ে আছে? বললে না যে একবারও। ভাইয়া আসলে আমিও জানি না। সেদিন আপনাদের সাথে কথা বলার সময় আব্বু আমাকে দেখেন। বাসায় যাবার পর আব্বু আপনাদের কথা জানতে চাইলে আমি সব কথা খুলে বলি। তারপর আমাকে বলেন যে বিয়ে ঠিক করে রেখেছেন, আমি যেন ওনার মান সম্মানটুকু রাখি। এখন আমি কি করব আপনিই বলে দেন। শোনো, মানুষের জন্ম মৃত্যু নিয়ে 3টা ভাগ্য যেন লেখা থাকে। কখন কার সাথে কি হয় জানা নেই। হয়তো তোমার ভাগ্য সেখানেই লেখা ছিল। তুমি অতীত ভুলে যাও আর বর্তমানটা মেনে। আমার ভুল না হলে তুমি আমার কলিগকে হয়তো ভালোবাসো, তাই না? আপনি ঠিক। আমি ওনাকে পছন্দ করি, তবে ভালোবাসি কিনা জানি না। কয়েকদিন ধরে একটা ছেলে আমাকে পছন্দ করতো। যখন আব্বু বরের ছবি দেয় তখন ভেবেছিলাম আমাকে পছন্দ করেই বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। তবে আম্মুর কাছ থেকে জানতে পারি সেই ছোটবেলা থেকেই আমাদের বিয়ের কথা ঠিক হয়ে আছে। আরে তাহলে তো খুশির কথা। তুমি বর্তমানটাকে মেনে নাও। আমার বন্ধুকে বুঝিয়ে বলবো, আর আমাকে বিয়ের দাওয়াত দিতে আবার ভুলে যাবে না। জান্নাত আমার কথা শুনে হেসে ফেললো। ওর হাসিটুকু দেখে সত্যি খুব খুশি হয়েছিলাম। ভাইয়া অনেক কৃতজ্ঞ আপনার কাছে। আমি আসি তাহলে। সেদিন জান্নাতকে বিদায় দিয়ে আমার বন্ধুকে সব কথা খুলে বলি। ও সব শুনে মেনে নেয়। তারপর কাজের জন্য সে বাইরে চলে যায়, আর বিয়েতে আসতে পারেনি, আর ভাবতেও পারেনি জান্নাত হবে এই বাড়ির বউ। দুলাভাই কথাগুলো শোনার পর মাথা থেকে যেন দুশ্চিন্তা দূর হয়েছে। কি চিন্তাই না করেছিলাম। আপুর দিকে তাকিয়ে দেখি হাসি লেগে আছে মুখে। জান্নাত মাথা নিচু করে বসে আছে। কি হলো, এমন করে মাথা নিচু করে আছো কেন? আবার কি কাউকে পছন্দ করবে নাকি? আমার কথা শেষ না হতেই জান্নাত মাথা তুলে আমার দিকে তাকিয়ে আছে। চোখের কোণায় যেন পানি জমে আছে। হয়তো নিঃশব্দে কান্না করেছিল, তাই বুঝতে পারেনি। এই পেতনি, কান্না করার কি হলো? না মানে কি? কি ভাবছো? দুলাভাইয়ের কথা শুনে রাগ করব? কিছু বলবো তোমাকে? মাথা নাড়িয়ে উত্তর দিল। আপু আর দুলাভাই আমার দিকে তাকিয়ে আছেন। হয়তো ভাবছেন কি বলবো আমি। শোনো, প্রত্যেকটি মানুষের ভালো লাগা মন্দ লাগা থাকতে পারে,
কারো পছন্দ অপছন্দ থাকবে, কারো জীবনের অতীতের কোনো দুর্ঘটনা থাকতে পারে। তাই বলে অতীত নিয়ে বসে থাকলে তো হবে না, বর্তমানকে মেনে নিতে হবে। তুমি তো আর ইচ্ছে করে কোনো ভুল করনি, আমারও তো ছিল অতীত। কই, তুমি তো কখনো জানতে চাওনি। হ্যাঁ, তবে ভাগ্যক্রমে তোমাকে পেয়েছি। আমি জানতাম না এমন কিছু হবে। তোমার বর্তমানটাই আমার কাছে সব, আর তোমার ভবিষ্যৎটাই সব। অতীতে কি হয়েছিল কখনো জানতে চাই না, জানার কোনো ইচ্ছেও নেই। এই জন্য কি কান্না করতে হবে? যদি আমার লাইফেও এমন কিছু হতো তাহলে আমি কি করতাম? আমার কি হতো? সাবাস, এই না হলে আমার ভাই, আমিও এখন তোকে ক্ষমা করে দিলাম। আমার কথা শেষ না হতেই আপু বলে উঠল, ওই, আমি এমন কি করলাম যার জন্য তুমি আমাকে ক্ষমা করে দিলে না? আপুর কথা শেষ হতে আপুর কাছে দুলাভাই জানতে চাইলো, কেন মনে নেই সেদিন যে ফোনে কথা বললে? ওরে বাবা, ওইটা কতবার বলবো, এটা রং নাম্বার ছিল। আমি ইচ্ছে করে এমন করিনি। আর আমি কি তোমাকে ছাড়া অন্য কাউকে ভাবতে পারি? হয়েছে, থামো। যদি কোনোদিনও শুনি তো সেদিন দেখবে আমার রূপ কেটে ফেলবো একদম। আপু তোমরা ঝগড়া থামাবা? এত ঝগড়া করতে পারো তোমরা? তোমাদের কাছ থেকে তো আমরাও ঝগড়া। ব্যাস এইটুকু কথা বলেই থামিয়ে দিলাম। তাকিয়ে দেখি জান্নাত আমার দিকে রেগে তাকিয়ে আছে। আর কিছু বলার দরকার নেই, হিতে বিপরীত হবে। আমরা কি আপুর কাছ থেকে কি? জান্নাত প্রচণ্ডভাবে রেগে তাকিয়ে আছে আমার দিকে। আরে আমি কি সেটা বলেছি নাকি আপু আর দুলাভাইয়ের মতো ঝগড়া করব? আমরা তো মিলেমিশে থাকবো, কোনো ঝগড়াই হবে না। আপু আর দুলাভাই আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে আছে। তুই কি বললি আমরা ঝগড়া করি? না আপু, ভুল করে মুখ থেকে বেরিয়ে গেল। আর তুমি কি ঝগড়া করো নাকি, আমি কি সেটা বোঝাতে চেয়েছি? এমন মানুষই না। আমিও চাই জান্নাত তোমার মতো আমাকেও শাসন করবে সবসময়। দুলাভাইকে যেমন আগলে রাখো, আমাকেও জান্নাত সেভাবে আগলে রাখবে। আপুকে কোনো রকম কথাগুলো বলে দুলাভাইয়ের মুখের দিকে তাকালাম। বেচারা আমার দিকে সেই রাগী চোখে তাকিয়ে আছে, মনে হচ্ছে যেন আমাকে গিলে খাবে। আমার কথা শুনে দেখি জান্নাত মিটিমিটি হাসছে। আপু আমার দিকে তাকিয়ে আছে। আমি পারবো না। বিয়ের আগেই তো অন্য মেয়ের পেছনে ঘুরেছেন, আবার আমি কেন? ওই মেয়েকে নিয়ে আসেন। জান্নাতের কথা শুনে আপু আর দুলাভাই আমার দিকে তাকিয়ে রইল। আরে বাবা, সেই মেয়েটি তো তুমিই ছিলে। আমি কি জানতাম নাকি তুমি হবে আমার বউ? তাহলে আরো আগে থেকেই তোমার সাথে ঘুরতে পারতাম। হয়েছে জানি, আর বলতে হবে না আপনি কেমন। আমি কিছু বলতে যাব তার আগে আপু আমাকে থামিয়ে দিল। কি কথা লুকিয়ে যাচ্ছিস আমাদের কাছ থেকে? আপু আমি বলছি শোনো তাহলে। একদিন অফিসে যাওয়ার পথে জান্নাতকে দেখে ভালো লেগে যায়। তখনও জানতাম না জান্নাত হবে আমার বউ। আর ব্যাস, এখন কিছু হলেই আমি নাকি অন্য মেয়ের দিকে তাকিয়ে থাকি, অন্য মেয়েকে স্বপ্নে দেখি। আমার কথা শেষ না হতেই আপু আর দুলাভাই হাসিতে ফেটে পড়ল। দুলাভাই হাসি থামাতে পারছেন না। আমি যদি আগে জানতাম তুমি আমার শালার বউ হয়ে আসবে, তাহলে তো অন্য কাউকে ধারের কাছে ঘেঁষতেই দিতাম না। কথাগুলো বলে দুলাভাই হাসতে থাকে। হয়েছে, অন্যের জন্য ঘটকালি করতে পারেন, আর আমাকে চোখে পড়লো না। অনেক ঝগড়া হয়েছে, এখন থামেন। জান্নাত শোনো, তুমি আমার কাছ থেকে সবকিছু জেনেই আমার ভাইটিকে বিয়ে করেছো। আমার ভাইটিকে আগলে রাখার দায়িত্ব কিন্তু তোমার। ওই বান্দরটারে পারলে একটু মানুষ কইরো। আমার দিকে তাকিয়ে আপু কথাগুলো বলল। আপুর কথা শুনে আমি তো অবাক। তাহলে আপু কি সবকিছুই জানতো? আর সবকিছুই জেনেই জান্নাত আমাকে বিয়ে করেছে? আপনি চিন্তা করবেন না, দায়িত্ব ঠিকভাবে রাখবো। দেখবেন সব সময় কেমন সোজা থাকবে একদম। আমার দিকে তাকিয়ে মুচকি হাসতে থাকে। ওই, আমি মানুষ না, আমার দায়িত্ব আমি রাখতে পারবো। কোনো পেতনি ডাইনিকে দায়িত্ব দিতে হবে না। কি বললা? আপুর দিকে তাকিয়ে কথাগুলো বলতেই জান্নাত আমার দিকে রাগী চোখে তাকিয়ে রইল। অনেকটা ভয় পেয়ে গেলাম, জানি হাতের কাছে যা পাবে সেটাই নিতে ভুলে যাবে না। না, কিছু না। কিছু না মানে? আরেকবার যদি শুনি কেটে ফেলবো। বিয়ের পর সবটুকুই এখন আমার। ভুল করেও যদি অন্য মেয়ের কথা মাথায় আনিস, মাথা ফাটিয়ে দেব, কেটে ফেলবো। এমনিতেই বিয়ের আগে অন্য মেয়ের দিকে ঘুরেছিস। দেখে রাখবে ওকে। দুলাভাই জান্নাতকে কথাগুলো বলল। আমি শুধু ভাবছি দুলাভাই আপনাকে পেলে না তার উসুল তুলে নিব। আমরা সবাই বিকেলে বাইরে ঘুরতে যাব, তোমরা রেডি হয়ে নাও। হঠাৎ আম্মু এসে সবাইকে কথাগুলো বলল। আম্মুর কথা শুনে সবাই এক কথায় সায় দিল।
সবার সাথে বিকালে ঘুরতে বের হলাম। আজ আর ছোট আম্মু আমাকে বিরক্ত করেনি, ওর আব্বুর সাথেই সারাক্ষণই ছিল। সারাক্ষণ জান্নাতের হাত ধরে রাখলাম। সন্ধ্যায় বাসায় ফিরে আসলাম। সবার সাথে খাওয়া দাওয়া শেষ করে ঘুমানোর জন্য রুমে আসলাম। আমি আগে থেকেই জানি আজও আমাকে সোফায় ঘুমাতে হবে। অনেক ক্লান্ত থাকায় বালিশ নিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ বাদেই জান্নাত এসে আমাকে দেখে অনেক রেগে গেল। ওই, তুই আজ সোফায় কেন? আমার কাছে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে বলল, বারে তুমি তো বললে সবসময় সোফায় ঘুমাতে হবে, তাই ঘুম পাচ্ছে বলেই তো চলে আসছি। সরো, আমি আজ থেকে সোফায় ঘুমাবো। তুমি এখানে ঘুমাবে কেন? আমার ইচ্ছে তাই। কোনো সমস্যা? না, তুমি ঘুমাও, আমি বিছানায় ঘুমাবো। কথাগুলো বলে উঠে বিছানায় এসে পড়লাম। পিছনে পিছনে জান্নাতও আসলো। এসেই আমাকে জড়িয়ে ধরলো। আমার সাথে কি তোমার রাগ? হঠাৎ জান্নাতের মুখে এই কথা শুনে পিছনে ঘুরে তাকালাম। জান্নাতের মুখে কেমন অভিমানী বুঝতে পারলাম। জান্নাতের দিকে তাকিয়ে মাথার চুলগুলো দিয়ে একপাশে আড়াল হয়ে আছে, হাত দিয়ে চুলগুলো সরিয়ে দিলাম। সোডিয়ামের আলোতে অনেক সুন্দর লাগছে, যেন কোনো অপসরই দাঁড়িয়ে আছে। কেন রাগ করবো কেন তোমার সাথে? না, আমার অতীত। এইটুকু বলার সাথে সাথেই মুখে হাত দিয়ে থামিয়ে দিলাম। তোমার অতীত তো অতীত, আমি আর কখনো শুনতে চাই না। তোমার অতীত নিয়ে তো আর বাঁচবো না আমি। তোমার বর্তমান হয়ে আছে আর ভবিষ্যতেও সবসময় আঁকড়ে ধরে থাকতে চাই। তোমার শাসন শার্টে জীবন এমনভাবে পেতে চাই। কি করবে না? আমার কথা শুনেই জান্নাত আমাকে জড়িয়ে ধরলো। আমিও জান্নাতকে বুকের মাঝে আগলে নিলাম। তুমি বললেও কি আমি মানবো নাকি? তোমার সব কিছু তো আমাকে আগলে রাখতে হবে, অন্য কাউকে হতে দিব না। চলো ছাদে যাই। এখন ছাদে কেন? যাবে কিনা বল। যাচ্ছি, এত রাগ দেখাতে হয় সব সময়? জান্নাতকে নিয়ে ছাদে চলে আসলাম। অনেক অপূর্ব চাঁদের আলো। দুজনে হাত ধরে অনেক গল্প করলাম। আমাকে গান শোনালো। একসময় গান শেষ হলে আবার রুমে চলে আসলাম। আমাকে এমন ভাবে আগলে রাখবে তো সব সময়? জান্নাত আমার বুকে মাথা রেখে শুয়েছিল। হঠাৎ মাথা তুলে আমার চোখের দিকে তাকিয়ে বলল কথাগুলো। কখনোই হারিয়ে যেতে দিব না, চাইলেও হারাতে পারবে না। সত্যি তো? 3 সত্যি। তবে তবে কি? প্রতিদিন গান শোনাতে হবে আমাকে, আর আর কি? রোজ আমার বউয়ের ভালোবাসার অত্যাচার চাই, যেন শাসন করে আগলে রাখে আমাকে। সেটা দেখা যাবে, এখন ঘুমাও। আমি ও জান্নাতকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। অনেক ঘোরাঘুরি করার জন্য অনেক ক্লান্ত ছিলাম আমি। অনেক ঘুম পাগল, চোখ বুজতেই ঘুমিয়ে পড়লাম। সকালবেলা আর কত ঘুমাবা? কয়টা বাজে সে খেয়াল আছে? কতক্ষণ ঘুমিয়েছিলাম মনে নেই। হঠাৎ জান্নাতের ডাকে ঘুম ভাঙে। ও পাশ ফিরে আবার ঘুমিয়ে যাওয়ার আগে বললাম, উফ, আরেকটু ঘুমাই। কয়টা বাজে আর? কয়টা বাজে মানে? সকাল 9টা বাজে। 5 মিনিটের মাঝে খাবার টেবিলে যেন দেখি, নয়তো কি হবে সেটা আমিও জানি না। কথাগুলো বলেই রুম থেকে বের হয়ে যায়। আমি দেরি না করে ঝটপট উঠে পড়লাম। যে রাগী মেয়ে না হয় আবার কখন কি করে বসবে ঠিক নেই। বইয়ের অত্যাচার শুরু হয়ে গেল, তবে সেটা ভালোবাসার আগলে রাখার। কথাগুলো মনে মনে বলেই রেডি হতে চলে গেলাম।